রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের চুল্লিতে লোড হলো ইউরেনিয়াম। 2 মাসের মধ্যে বিদ্যুৎ উৎপাদন, 1 বছরে উৎপাদন পৌঁছবে 1100 মেগাওয়াটে। অর্থের অভাবে ন্যায় বিচার থেকে কেউ যেন বঞ্চিত না হয় নিশ্চিতের চেষ্টা করছে সরকার, বললেন প্রধানমন্ত্রী। ন্যায় ভিত্তিক মানবিক রাষ্ট্র গড়ার ঘোষণা। জামায়াত করতে পারে না কোনো মুক্তিযোদ্ধা, বললেন ফজলুর রহমান। সংসদে উত্তাপ, কারো রাজনৈতিক পছন্দ ঠিক করে দিতে পারে না অন্য কেউ, মন্তব্য বিরোধী দলীয় নেতার। দেশে কোনো জঙ্গি নেই, কিছু উগ্রবাদী থাকতে পারে, বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। জঙ্গি নিয়ে আতঙ্কের কিছু নেই মনে করেন তথ্য উপদেষ্টা। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে ইউরেনিয়াম লোডিং এর মাধ্যমে আনুষ্ঠানিকভাবে নিউক্লিয়ার বিশ্বের অংশ হিসেবে যাত্রা শুরু হলো বাংলাদেশের। সব ঠিক থাকলে আগামী 2 মাসের মধ্যে এই বিদ্যুৎ কেন্দ্র থেকে পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে বিদ্যুৎ যুক্ত হবে। আর প্রথম ইউনিটের পুরো 1200 মেগাওয়াট বিদ্যুৎ পেতে অপেক্ষা করতে হবে আরও 1 বছর। আধুনিক VBR 1200 প্রযুক্তির রিঅ্যাক্টর থেকে নিরাপদ বিদ্যুৎ পাওয়া যাবে কমপক্ষে 60 বছর। আল মাসুম সবুজের তোলা ছবিতে রূপপুর থেকে আরো জানাচ্ছেন রিশান নাসরুল্লাহ। ইতিহাসের সন্ধিক্ষণে বাংলাদেশ দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে শুরু হয়েছে নিউক্লিয়ার ফুয়েল লোডিং বা জ্বালানি স্থাপন কার্যক্রম। এরপর ধাপে ধাপে শুরু হবে পরমাণু জ্বালানি ভিত্তিক বিদ্যুৎ উৎপাদন। পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে একবার ফুয়েল স্থাপনের পর সেটি চলবে টানা 1.5 বছর। এরপর 1/3 করে জ্বালানি পরিবর্তন করতে হবে। নির্মাণ চুক্তি অনুযায়ী 3 বছরের জ্বালানি সরবরাহ করবে রাশিয়া। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম বলেন, 2027 সালের শুরুর দিকে প্রথম ইউনিট থেকে 1100 মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হবে। একই বছরের জুনের দ্বিতীয় ইউনিটে ফুয়েল লোডিং বা জ্বালানি স্থাপনের কাজ শুরু হবে। রূপপুর প্রকল্প VBR 1200 প্রযুক্তির 2টি ইউনিট স্থাপন করা হচ্ছে, যার উৎপাদন ক্ষমতা 2400 মেগাওয়াট। এটা বিশ্বের অত্যাধুনিক জেনারেশন 3 প্রজেক্ট। সর্বোচ্চ নিরাপত্তা, নির্ভরযোগ্যতা এবং দক্ষতার সমন্বয়ে এই কেন্দ্র বাংলাদেশের জ্বালানি খাতে নতুন দিগন্ত উন্মোচন করবে। তাই আমরা নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছি। রূপপুরে ব্যবহৃত হচ্ছে 3য় প্রজন্মের VBR 1200 প্রযুক্তির রিঅ্যাক্টর। রাশিয়ান রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান রোসাটমের সহযোগিতায় তৈরি করা হয়েছে পারমাণবিক কেন্দ্রটি। যে কোনো পরিস্থিতিতে কাজ করবে স্বয়ংক্রিয় নিরাপত্তা ব্যবস্থা। এছাড়া প্রাথমিক পর্যায়ে পারমাণবিক বর্জ্য নিয়ন্ত্রণে কাজ করবে রাশিয়া। পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণে বাংলাদেশকে যেভাবে সহযোগিতা করা হয়েছে, ভবিষ্যতেও সেভাবে পাশে থাকব। বাংলাদেশের মানুষকে আশ্বস্ত করতে চাই নিরাপত্তা দিয়ে। সর্বাধুনিক প্রযুক্তি ও সর্বোচ্চ মানদণ্ড বজায় রাখা হয়েছে। নিরাপদ পারমাণবিক কেন্দ্র থেকেই সরবরাহ করা হবে বিদ্যুৎ। এমনকি বজ্র ব্যবস্থাপনা সহ ভবিষ্যতের প্রয়োজনের সহযোগিতা থাকবে রোসাটমের। আর্থিক বিবেচনায় বাংলাদেশের একক প্রকল্প হিসেবে সবচেয়ে বড় প্রকল্প রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। প্রায় 1,14,000 কোটি টাকা ব্যয়ে নির্মাণাধীন এই প্রকল্পের 90% অর্থ ঋণ দিচ্ছে রাশিয়া, যেটা 28 বছরের মধ্যে পরিশোধ করতে হবে। কেন্দ্রটিতে উৎপাদিত প্রতি ইউনিট বিদ্যুতের দাম পড়বে প্রায় 12 টাকা। সব সংশয় শঙ্কাকে পেছনে ফেলে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে ফুয়েল লোডিং কার্যক্রম শুরু হলো। এর মধ্য দিয়ে পরমাণু দিয়ে বিদ্যুৎ উৎপাদনের এলিট ক্লাবে প্রবেশ করলো বাংলাদেশ। এটি শুধু আধুনিক প্রযুক্তি নয়, এটি সক্ষমতার একটি চিত্র। তবে এই কেন্দ্র নিয়ে নিরাপত্তার যে শঙ্কা রয়েছে সেটি দূর করতে হবে বাংলাদেশকে। রিশান নাসরুল্লাহ, বাংলা ভিশন, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, ঈশ্বরদী, পাবনা। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, একজন মানুষও যেন অর্থের অভাবে ন্যায় বিচার থেকে বঞ্চিত না হয়, সেজন্য সরকার আইনি সহায়তা কার্যক্রমকে আরো গতিশীল করবে। ন্যায় বিচার নিশ্চিতে সরকার দ্রুত মামলা নিষ্পত্তির উদ্যোগ নিয়েছে বলেও জানান তিনি। মঙ্গলবার জাতীয় আইনগত সহায়তা দিবসে কথা বলেন প্রধানমন্ত্রী। বক্তৃতাকালে নিজের কারা জীবনের অভিজ্ঞতার কথা উল্লেখ করেন তারেক রহমান। বিস্তারিত মামুন আব্দুল্লাহ রিপোর্টে। মঙ্গলবার রাজধানীর শহীদ আবু সাইদ ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে জাতীয় আইনগত সহায়তা দিবস উপলক্ষে অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় তিনি স্মরণ করিয়ে দেন, রাজনৈতিক প্রতিহিংসার কারণে তাকেও দীর্ঘদিন কারাগারে থাকতে হয়েছে। বলেন, দীর্ঘ 1.5 দশক পরে দেশ গণতন্ত্রের পথে হাঁটা শুরু করেছে। রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে আমাকেও দীর্ঘদিন কারাগারে থাকতে হয়েছে। তখন আমি নিজে কারাগারে এমন অনেককে দেখেছি যারা
শুধুমাত্র আর্থিকভাবে অসচ্ছল হওয়ার কারণে বছরের পর বছর ধরে বিনা বিচারে কারাগারে থাকতে বাধ্য হচ্ছেন বা হয়েছেন। যে রাষ্ট্রে আইনের শাসন, ন্যায় বিচার এবং মানবাধিকার নেই, সেই দেশ কখনোই একটি গণতান্ত্রিক মানবিক রাষ্ট্র হতে পারে না বা হয়ে উঠতে পারে না। দীর্ঘ ১.৫ দশকেরও ফ্যাসিবাদী শাসনের অবসানের পর বাংলাদেশের জনগণ পুনরায় গণতন্ত্রের পথে হাঁটতে শুরু করেছে। এই গণতান্ত্রিক যাত্রা সুসংহত করতে রাষ্ট্রে ন্যায়ের শাসন প্রতিষ্ঠার বিকল্প নেই। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, মানুষ যাতে স্বাভাবিকভাবে ন্যায় বিচার পেতে পারে এজন্য সরকারের আইনি সহায়তা কেন্দ্র কাজ করে যাচ্ছে। যেহেতু ন্যায় বিচার প্রাপ্তি প্রতিটি মানুষের সাংবিধানিক অধিকার, যেহেতু সেই অধিকার যাতে প্রত্যেকটি মানুষ চর্চা করতে পারে, তাদেরকে সরকার যথাসাধ্য লিগ্যাল এইড দিবে। প্রতিটি মানুষের মনে এমন বিশ্বাস থাকতে হবে যে জনগণের যে কোনো প্রয়োজনে রাষ্ট্র তাদের পাশে রয়েছে। লিগ্যাল এইড সেই বিশ্বাসেরই একটি প্রতিফলন বলে আমি বিশ্বাস করি। আসুন আমরা সবাই মিলে একটি ন্যায়বৃদ্ধি মানবিক রাষ্ট্র গড়ে তুলি, যেখানে ন্যায় বিচারই হবে শেষ কথা আমাদের। সুবিধাবঞ্চিত ও অসহায় মানুষের জন্য সরকারের পক্ষ থেকে বিনামূল্যে আইনি সহায়তা নিশ্চিতে জোর দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একজন মানুষও যাতে অর্থের অভাবে অ্যাক্সেস টু জাস্টিস থেকে বঞ্চিত না হয়, সেই লক্ষ্যকে সামনে রেখে সরকার লিগ্যাল এইড কর্মসূচি অব্যাহত রেখেছে। একজন ভুক্তভোগী টাকার অভাবে আইনজীবী সহায়তা নিতে পারবে না, এমনটা যেন না হয় সেটি সরকার চেষ্টা করবে সর্বতোভাবে নিশ্চিত করতে। আর্থিকভাবে সামর্থ্যবান নয় এমন মানুষদের জন্য অ্যাক্সেস টু জাস্টিস নিশ্চিত করতে সরকার সুনির্দিষ্ট পরিকল্পনা গ্রহণ করেছে। আইনি সহায়তা প্রদানে প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার এবং সমাজের সকল স্তরে ন্যায় বিচার নিশ্চিতের প্রত্যয় ব্যক্ত করেন সরকার প্রধান। বইয়ে নয়, এটি প্রতিটি মামুন আব্দুল্লাহ, বাংলা ভিশন, ঢাকা। বিএনপি দলীয় সংসদ সদস্য অ্যাডভোকেট ফজলুর রহমান বলেছেন, কোনো মুক্তিযোদ্ধা বা তার পরিবারের লোক জামায়াত করতে পারে না। তার এই বক্তব্যের পরপরই বিরোধী দলীয় সংসদ সদস্যদের প্রতিবাদে সংসদে অচলাবস্থা তৈরি হয়। পরে স্পিকার পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। বিরোধী দলীয় নেতা অবশ্য দাবি করেন, ফজলুর রহমানকে জিজ্ঞেস করে নয়, কে কোন দল করবে সেটা তার নাগরিক অধিকার। আর মুক্তিযুদ্ধের ইতিহাসের ভিত্তিতে জাতিকে আর বিভক্ত না করার আহ্বান জানান স্বরাষ্ট্রমন্ত্রী। আহমেদ সরওয়ারের রিপোর্ট। আপনাকে ধন্যবাদ। রাষ্ট্রপতির ভাষণের উপর ধন্যবাদ প্রস্তাবে কিশোরগঞ্জ ৪ থেকে নির্বাচিত সংসদ সদস্য ফজলুর রহমান তার স্বভাব সুলভ বাগ্মিতায় ৭১-এর মুক্তিযোদ্ধাদের সাথে ২৪-এর জুলাই যোদ্ধাদের তুলনার বিরোধিতা করেন। আগস্ট মাসকে আমিও খুব ছোট করে দেখি না, তবে কোনো কারণে আগস্ট কোনো বিপ্লব নয়, আগস্ট হলো গণ অভ্যুত্থান। সেই গণ অভ্যুত্থানকে যারা মুক্তিযুদ্ধ এবং মুক্তিযোদ্ধার সঙ্গে তুলনা করতে চায়, জুলাই যুদ্ধ এবং মুক্তিযুদ্ধ, তাদেরকে আমি বলবো, সবাইকে আমি বলবো, এই কথাটা বলাই অন্যায়। কারণ মুক্তিযুদ্ধ প্রশান্ত মহাসাগরের সঙ্গে ডুবার তুলনা করা যেমন, হিমালয় পর্বতের সঙ্গে টিলার তুলনা করা যেমন, মুক্তিযুদ্ধের সঙ্গে ৫ই আগস্টের তুলনা করা ঠিক তেমনি। বক্তব্যের এক পর্যায়ে ফজলুর রহমান জামায়াতের মুক্তিযুদ্ধের সময়ের ভূমিকার কথা উল্লেখ করেন। বিরোধী দলের নেতা বলেন, উনাকে আমি অসম্মান করি না, সব সময় মাননীয় বলে কথা বলি, কিন্তু উনার দলের লোকজন এখানে বসে আছে, তারা আমাকে ফজা পাগলা বলে কথা বলে। উনি একদিনই তা বলেন, তারা নাকি সভ্য, তারা নাকি ইসলাম। বিরোধী দলের নেতা বলেছেন উনি মুক্তিযোদ্ধা পরিবারের লোক এবং উনি শহীদ পরিবারের লোক এবং উনি জামাতে ইসলাম করেন। এটা ডাবল অপরাধ। মুক্তিযোদ্ধা পরিবারের লোক কেউ জামাত করতে পারে না। আর শহীদ পরিবারের লোক, শহীদ মাননীয় সদস্যবৃন্দ, ওনাকে বলতে দেন। মাননীয় সদস্যবৃন্দ, অর্ডার অর্ডার। তার এই বক্তব্যের পরপরই বিরোধী দলীয় সংসদ সদস্যরা প্রতিবাদ করতে থাকেন। মাননীয় সদস্যবৃন্দ বসুন, বসুন বসুন প্লিজ।
বসুন মাননীয় সদস্যবৃন্দ বসুন। স্পিকারের হস্তক্ষেপে বেশ কিছুক্ষণ পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। মাননীয় সংসদ সদস্যবৃন্দ, সারা জাতি দেখছে, লাইভ টেলিকাস্ট হচ্ছে, সবাই আপনারা নির্বাচিত সদস্য, এখানে সবাই জনগণের ভোটে নির্বাচিত সদস্য। আমি প্রতিদিনই বলি যে রুলস অফ প্রসিডিওর বইটা একটু পড়েন। যদি এই সংসদ যদি বিধি মোতাবেক পরিচালিত না হয়, এটি আর জাতীয় সংসদ থাকবে না। ব্যক্তিগত কৈফিয়তে দাঁড়িয়ে বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান ফজলুর রহমানের বক্তব্যের বিরোধিতা করে অসংসদীয় শব্দ এক্সপান্স করার দাবি জানান। নিজের অবদান বলতে কি আরেকজনের অবদানের উপরে হাতুড়ি পেটানোর অধিকার কাউকে দেওয়া হয়। তিনি পার্সোনালি আমাকে হার্ট করেছেন। তিনি বলেছেন যে আমি বলে থাকি আমি শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্য, তাহলে ইনি এটাকে চ্যালেঞ্জ করছেন। 2 নম্বর, উনি বলেছেন কোনো মুক্তিযোদ্ধা কিংবা শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের কেউ জামাত ইসলামী করতে পারে না, তাহলে উনাকে জিজ্ঞেস করে করা লাগবে? এটি আমার নাগরিক অধিকার। আমি কোন দল করব, কোন আদর্শ আমি অনুসরণ করব, এর উপর হস্তক্ষেপ করার ন্যূনতম কোনো অধিকার রাষ্ট্র কিংবা সংবিধান কাউকে দেয়নি। এটার তীব্র নিন্দা জানাই। আমার আইডেন্টিটি নিয়ে প্রশ্ন করা হয়েছে, এটা গুরুতর অপরাধ করেছেন উনি। আবার আমার আদর্শ সিলেকশনের ব্যাপারে উনি কথা বলেছেন, এটা বাড়তি অপরাধ করেছেন। তার বক্তব্যের পর স্পিকার পরবর্তী কার্যক্রমে অগ্রসর হন। জনাব ফজলুর রহমান যে বক্তব্য দিয়েছেন তার মধ্যে যদি অসংসদীয় কোনো কিছু থাকে সেটা এক্সপান্স করা হবে, এবং মাননীয় বিরোধী দলের নেতা যে বক্তব্য দিয়েছেন তার মধ্যেও যদি কোনো কিছু অসংসদীয় থাকে সেটিও এক্সপান্স করা হবে। এরপর স্বরাষ্ট্রমন্ত্রী দাঁড়িয়ে আলোচনা সমালোচনার মধ্য দিয়ে এই সংসদকে এগিয়ে নেবার আহ্বান জানান। নতুন করে আমার মনে হয় যে মুক্তিযুদ্ধের ইতিহাসের ভিত্তিতে জাতিকে আর বিভক্ত না করি, আমরা সবাই আলোচনা সমালোচনার মধ্য দিয়ে এই মহান জাতীয় সংসদের আমাদের সমস্ত কার্যবাহ অ্যান অর্ডার অফ দি ডে আমরা এমনভাবে পরিচালনা করি যেন আমাদের প্রজন্ম, ভবিষ্যৎ প্রজন্ম, বর্তমান প্রজন্ম দেখে যে এই জুলাই যোদ্ধারা তাদের দৃষ্টিশক্তি হারিয়েছে, তারাও যেন শুনে যে আমরা জাতির প্রত্যাশা পূরণের জন্য এখানে আছি। জামায়াতের সংসদ সদস্য শাহজাহান চৌধুরী স্বাধীনতার আগে ও পরে গণতান্ত্রিক আন্দোলনে তার দলের অংশগ্রহণের কথা তুলে ধরেন। বাংলাদেশে জঙ্গি কায়েম করে। আহমেদ সরওয়ার, বাংলা ভিশন, ঢাকা। চট্টগ্রাম মেডিকেল। এদিকে ফজলুর রহমানের বক্তব্যে সময়ের উত্তেজনার রেশ মাগরিবের বিরতির পরও থাকে সংসদে। আন্দালিব রহমান পার্থের জামায়াতকে নিয়ে দেয়া কিছু বক্তব্যে আবারও উত্তেজনা ছড়ায় অধিবেশনে। বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান তাকে উদ্দেশ্য করে পার্থের দেয়া বক্তব্যের প্রতিবাদ জানিয়ে বলেন, বক্তব্যের মাধুর্য ছড়াতে গিয়ে তার উপর ভবিষ্যতে যেন এ ধরনের দয়া না করেন। আহমেদ সরওয়ারের আরেকটি রিপোর্ট। মাগরিবের বিরতির পর সংসদের অধিবেশন আবার শুরু হলে রাষ্ট্রপতির ভাষণের উপর ধন্যবাদ প্রস্তাবে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয় পার্টির চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ। বক্তব্যে তিনি বিরোধী দলের সদস্যদের সংসদের বাইরে কিছু রাজনৈতিক বক্তব্যের সমালোচনা করেন। এছাড়া স্বাধীনতার বিরোধিতার কারণে ইতিহাস থেকে জামায়াতের ভূমিকাকেও মুছে ফেলা যাবে না বলে মন্তব্য করেন পার্থ। বিরোধী নেতা শফিকুর রহমান সাহেব এত সুন্দর কথা বলে, অর্ধেক তো একদিকে ফ্যানই হয়ে গেছে ওনার কথার। উনি এত সুন্দর করে বলেন, আসুন না, কেন না আমরা এটা করতে পারি না, কেন না আমরা এটা করতে পারি না। মাননীয় স্পিকার, বিএনপি ফ্যাসিবাদীর রাস্তা ধরে হাঁটা শুরু করছে শফিকুর রহমান। বিড়ালের মতো বাঁচতে চাই না, সিংহের মতো বাঁচতে চাই। জিয়া পরিবার থেকে মানুষকে মুক্ত করার ঘোষণা। মাননীয় স্পিকার বলে কি, জিয়া পরিবার মানে বাংলাদেশের গণতন্ত্র, জিয়া পরিবার মানে বাংলাদেশের স্বাধীনতার ধারক বাহক। এই সব কথা বলার পরও যেই আমরা একটু অ্যাটাকে যাই, আসুন আমরা সবাই এক হয়ে যাই, এই ডাবল স্ট্যান্ডার্ড করে লাভ হবে না। আমি বিরোধী দলের নেতাকে সম্মানের সাথে বলতে চাই, আপনি আপনার ঐক্য, আপনার দলে ক্লাস নেন। আপনি বুঝান that he who comes in equity must come with clean hands. একটু আগে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী সাহেব উনি বলে গেল জাতি বিভক্ত করা যাবে না। তো জাতি বিভক্ত না করলে মুক্তিযুদ্ধের ইতিহাস কিভাবে শিখাবো? হাওয়ার সাথে যুদ্ধ করছে মুক্তি বাহিনী,
মুক্তিযুদ্ধের ইতিহাস যখন বলতে হবে তখন আমি কার সাথে, আমি হাবার সাথে যুদ্ধ করছি, আমরা রাজাকারের সাথে যুদ্ধ করছি, এবং তাই আমরা এখানে আসছি। 71 আমাদের অর্জন, আমাদের আবেগ, আমাদের গৌরব, আমাদের অস্তিত্ব, এটার সাথে কারোই করা যাবে না। আই এম সরি টু সে 71 যখনই আসবে তখন আমার ভাইদের সেই সময়কার ভূমিকার কথা আসবে, and unfortunately they have to live with this stigma rest of the life. বেসি হ্যাডক নামে কি একজন ছিল আপনার, উনি 1936 মনে হয় চার্চিলকে বলেছিল, চার্চিল একটু ড্রাঙ্ক ছিল আর কি, বলেছিল ইউ আর ড্রাঙ্ক পার্লামেন্টে। চার্চিল ঘুরে বলেছিল আই এম ড্রাঙ্ক, টুমরো আই ক্যান বি সোবার, বাট ইউ আর আগলি অ্যান্ড ইউ শ্যাল রিমেইন আগলি। তো আমরা মাঝে মাঝে লাইন ক্রস করি, কালকে হয়তো ভালো হয়ে যাব, কিন্তু আপনারা যা ছিলেন তা থাকবেন, তাই থাকবেন। জুলাইকে অস্বীকার করে দেশের রাজনীতি আর করা যাবে না বলেও দাবি করেন পার্থ। আমি একটা কথা আওয়ামী লীগ নিয়ে পরিষ্কার বলে দিতে চাই, জুলাইকে অস্বীকার করে বাংলাদেশে রাজনীতি করার কোনো সুযোগ নাই। জুলাইকে জঙ্গি আখ্যা দিয়ে বাংলাদেশে রাজনীতি করার কোনো সুযোগ নাই, এবং এই বিচার না হওয়া পর্যন্ত বাংলাদেশের রাজনীতি করার কোনো সুযোগ নাই। এদিকে পার্থের বক্তব্যের বিষয়ে ব্যক্তিগত কৈফিয়তে বিরোধী দলীয় নেতা দাবি করেন তার বিরুদ্ধে যেসব রাজনৈতিক বক্তব্য দেওয়ার অভিযোগ করা হয়েছে তা সত্য নয়। সবাই আমাকে খুব ভালোবাসে, তো এই জন্য আমাকে নিয়ে কসলায় সবাই। আলহামদুলিল্লাহ, আমাদের ব্যারিস্টার পার্থ সাহেব, আমি শুনেছি উনি খুব ভালো ডিবেট করতেন, উনি প্রচুর ম্যাটেরিয়ালস নিয়ে এসেছেন। তো কিছু উনি সঠিক চালান দিয়েছেন, আবার কিছু একটু বেঠিক চালান দিয়েছেন। উনি বলেছেন যে আমি জিয়া পরিবারকে, মানে নো আপনি মেনশন করেন না, লেট মি সে যে জিয়া পরিবারকে আমি নিশ্চিহ্ন বা এটা হাবিজাবি করতে বলেছি। আই এম গিভিং চ্যালেঞ্জ, হোয়ার, ওয়েন, হাউ, ইউ হ্যাভ টু ক্লারিফাই। আমি এই ধরনের র্যাকলেস কথা কারো নামেই বলি না, এমনকি শেখ হাসিনার পরিবারের নামে আমি বলি না। তা আমি ওনাকে অনুরোধ করব, বক্তব্যের মাধুর্য ছড়াইতে গিয়ে আমার উপরে যেন ভবিষ্যতে আর মেহরবানি করে এই ধরনের দয়া উনি না করেন। আমাকে এত ভালোবেসে সবকিছু আমার নামে চালান দিলে আমি বুঝাবুঝে বহন করতে অপারগ। দুজনের পাল্টাপাল্টি যুক্তি খণ্ডন নিয়ে সংসদে অচল অবস্থা সৃষ্টি হয়। ডেপুটি স্পিকার তা নিয়ন্ত্রণ করেন। Everyone please take your seat. Everyone please take your seat. রাষ্ট্রপতির ভাষণের উপর আরো কয়েকজন সদস্যের বক্তব্যের পর জুলাই সনদ নিয়ে সাকি ও আক্তারের পাল্টাপাল্টি বক্তব্যের পর সংসদ বুধবার সকাল 11টা পর্যন্ত মুলতবি করা হয়। জুলাই বাস্তবায়ন আদেশের আহমেদ সরওয়ার, বাংলা ভিশন, ঢাকা। আমাদের দলের পক্ষ থেকে দেশে কোনো জঙ্গি নেই বলে দাবি করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। তিনি বলেন কিছু উগ্রবাদী থাকতে পারে। অভিযোগ করেন বিগত সরকারের আমলে রাজনৈতিক হাতিয়ার হিসেবে জঙ্গি তৎপরতাকে ব্যবহার করা হয়েছিল। ধীরে ধীরে মাঠ থেকে সশস্ত্র বাহিনী তুলে নেওয়া হচ্ছে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। রাষ্ট্রের গুরুত্বপূর্ণ স্থাপনায় উগ্রবাদীদের হামলার আশঙ্কায় পুলিশ সদর দপ্তরের দেয়া চিঠি নিয়ে গেল। কদিন ধরে নিরাপত্তা জোরদার ও সতর্ক থাকার কথা বলে আসছিল আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। স্বরাষ্ট্রমন্ত্রীর দাবি, এই ধরনের চিঠির বিষয়টি সত্য নয়। তবে দেশে কিছু উগ্রবাদীদের অস্তিত্ব থাকলেও জঙ্গি তৎপরতা নেই এমন দাবি তার। জঙ্গি তৎপরতা বিগত ফ্যাসিস্ট সরকারের একটি কৌশল ছিল বলে অভিযোগ করেন সালাউদ্দিন আহমেদ। সশস্ত্র বাহিনীর সদস্যদের মাঠ থেকে ব্যারাকে ফেরানোর প্রক্রিয়াও চলমান বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী। এর আগে মঙ্গলবার সকালে কোস্ট গার্ডের 31তম প্রতিষ্ঠা বার্ষিকী ও পদক প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন স্বরাষ্ট্রমন্ত্রী। বলেন বাহিনীটিকে আরও আধুনিক করতে জনবল বাড়ানো সহ নানা উদ্যোগ নিয়েছে সরকার। এদিকে প্রধানমন্ত্রীর তথ্য সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডাক্তার জাহেদুর রহমান বলেছেন, আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকতে দেশ জঙ্গিতে ভরে গেছে এমন ন্যারেটিভ তৈরি করেছিল। দেশে জঙ্গি আছে স্বীকার করলেও এ নিয়ে খুব বেশি উদ্বিগ্ন হওয়ার কিছু নেই বলে মন্তব্য করেন তিনি। সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতির বিষয়ে মঙ্গলবার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি। উপদেষ্টা জানান, অন্তর্বর্তী সরকার কিছুটা গা ছাড়া থাকায় উদ্ভট বিভিন্ন ইস্যুতে যখন তখন রাস্তা অবরোধ হয়েছে। এখন আর সেই পরিবেশ নেই। দেশে জঙ্গিবাদের অভিযোগে জেল খাটার পরও এখন যারা জামিনে আছে তাদের নজরদারিতে রাখার কথা জানান তিনি।
বলেন স্বাস্থ্য খাতকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার। চলমান হাম ক্যাম্পেইনে 94 লাখের বেশি শিশুকে টিকা দেওয়া হয়েছে। সীমান্ত হত্যা 75% কমেছে জানিয়ে তিনি বলেন, এটা শূন্যের কোঠায় নামিয়ে আনতে ভারতকেও এগিয়ে আসতে হবে। মার্কিন রাষ্ট্রদূত ব্রেন ক্রিস্টেনসেন বলেছেন, বাংলাদেশের সাথে যুক্তরাষ্ট্রের বাণিজ্য চুক্তি, অংশীদারিত্বের প্রস্তাব কোনো গোপন সমঝোতা, ভিত্তিহীন প্রকল্প, ঋণ ফাঁদের কূটনীতি নয়। এর মধ্য দিয়ে বাংলাদেশ যুক্তরাষ্ট্র সম্পর্ক সহায়তা নির্ভর ধারা থেকে বিনিয়োগ নির্ভর কৌশলের দিকে রূপান্তরিত হবে। কৃষি শিল্প থেকে শুরু করে বিদ্যুৎ সক্ষমতা, অবকাঠামো বা বাণিজ্যের বৈশ্বিক সুযোগের সাথে সংযুক্তিতে আমেরিকার সঙ্গে এই অংশীদারিত্বের সুবিধার কথা তুলে ধরেন মার্কিন রাষ্ট্রদূত। বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, মার্কিন বিনিয়োগ আসার উপরই নির্ভর করছে এই চুক্তির সফলতা। রুকনুজ্জামানের রিপোর্ট। মঙ্গলবার রাজধানীর একটি হোটেলে আমেরিকান চেম্বার অব কমার্স অ্যামচেমের নীতি সংলাপে অংশ নেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এবং মার্কিন রাষ্ট্রদূত ব্রেন ক্রিস্টেনসেন সহ চেম্বারের নেতারা। অনুষ্ঠানে মার্কিন রাষ্ট্রদূত বাংলাদেশের সাথে বাণিজ্য চুক্তির বিভিন্ন দিক তুলে ধরেন। বলেন, এই চুক্তি মার্কিন বাংলাদেশ বাণিজ্য অংশীদারিত্বকে এক অন্য উচ্চতায় নিয়ে যাবে। চুক্তিতে কোনো গোপন সমঝোতা বা ঋণ ফাঁদ নেই বলেও দাবি তার। Let me be direct about what makes the United States the best long-term commercial partner for Bangladesh. First, we believe in transparency and fairness. American companies operate under the rule of law with clear contracts and predictable business practices. We offer genuine partnerships built on mutual benefit, not backroom deals, projects without real business cases, white elephants, or debt trap diplomacy. We do due diligence on projects and don't leave Bangladesh on the hook for $1 billion tunnel to nowhere. অনুষ্ঠানে ব্যবসায়ীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন মার্কিন রাষ্ট্রদূত। বাণিজ্য চুক্তির মধ্য দিয়ে দেশে বিপুল মার্কিন বিনিয়োগ আসার কথা জানান বাণিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। Make this country and market this economy conducive for local investment and foreign investment. Not only for foreign investment, also domestic investment. And we are pledge bound not to please US. We are pledge bound for our own existence to open up, and we'll do so. মার্কিন রাষ্ট্রদূত বলেন, যুক্তরাষ্ট্র বাংলাদেশ সম্পর্ক আগে কখনোই এতটা শক্তিশালী ছিল না। সুযোগগুলো আগে কখনো এত বড়ও ছিল না। এই সুযোগ কাজে লাগাতে প্রয়োজন দূরদৃষ্টি, অঙ্গীকার ও অংশীদারিত্ব। রুকনুজ্জামান, বাংলা ভিশন, ঢাকা। আইনের শাসন ও গণতন্ত্র প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্য জরুরি মনে করেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। ঢাকা আইনজীবী সমিতি নির্বাচন 2026-2027 উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য প্যানেলের সাথে সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠানে কথা বলেন তিনি। আইনজীবীদের সক্রিয় ভূমিকার উপর গুরুত্বারোপ করে বিচার ব্যবস্থা শক্তিশালী করার আহ্বানও জানান প্রতিমন্ত্রী। একটি ন্যায়ভিত্তিক ও আইনের শাসন প্রতিষ্ঠিত রাষ্ট্র গড়ে তোলাই এখন সবার লক্ষ্য হওয়া উচিত বলেও মন্তব্য করেন ইশরাক হোসেন। দেশকে ধ্বংস করে ফেলা হয়েছিল, আমাদের বিচার ব্যবস্থাকে সম্পূর্ণরূপে দলীয়করণ করে সেটাকে একেবারে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে যাওয়া হয়েছিল। সেখান থেকে আমরা উত্তরণ ঘটিয়ে আমরা আইনের শাসন প্রতিষ্ঠা করতে পারি, গণতন্ত্র প্রতিষ্ঠা করতে পারি। বিগত 17 বছর, 1.5 যুগ যাবৎ যে ভয়াবহ ফ্যাসিবাদ কায়েম হয়েছিল, সেখান থেকে উত্তরণ ঘটিয়ে আগামী দিনে বাংলাদেশকে একটা আইনের শাসনের দেশে আমরা রূপান্তর করতে পারি। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনামগুলো আরেকবার জানিয়ে। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের চুল্লিতে লোড হলো ইউরেনিয়াম। 2 মাসের মধ্যে বিদ্যুৎ উৎপাদন, 1 বছরে উৎপাদন পৌঁছবে 1100 মেগাওয়াটে। অর্থের অভাবে ন্যায় বিচার থেকে কেউ যেন বঞ্চিত না হয় নিশ্চিতের চেষ্টা করছে সরকার, বলেন প্রধানমন্ত্রী। ন্যায় ভিত্তিক মানবিক রাষ্ট্র গড়ার ঘোষণা। জামায়াত করতে পারে না কোনো মুক্তিযোদ্ধা, বললেন ফজলুর রহমান। সংসদে উত্তাপ, কারো রাজনৈতিক পছন্দ ঠিক করে দিতে পারে না অন্য কেউ, মন্তব্য বিরোধী দলীয় নেতার। দেশেও কোনো জঙ্গি নেই, কিছু উগ্রবাদী থাকতে পারে, বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। জঙ্গি নিয়ে আতঙ্কের কিছু নেই মনে করেন তথ্য উপদেষ্টা। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সকাল 7:30টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ।